এই সাহিত্য উৎসবে আগত সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যে অনুষ্ঠানের যে শিরোনাম কবিতা দেলোয়ার, যেটা নির্ধারণ করেছেন আবৃত্তি এবং আবৃত্তি কথা। আমি আবৃত্তি নিয়ে কথা বলি বেশ কিছুদিন ধরে, অন্তত 5 বছর। তো সেই হিসেবেই হয়তো কবিতা দেলোয়ার এমন একটি শিরোনাম করেছেন। আপনারা যারা জেনে থাকবেন, উত্তরের জানালায় নামে একটি অনলাইন একটা পেজ, ওইখানে আমি আবৃত্তি সংলাপ নামে একটি অনুষ্ঠান পরিচালনা করেছি। 50টি পর্ব সেখানে হয়ে গেছে। এই 50টি পর্ব অন্তত আমরা আবৃত্তির 50টি শিরোনামে অন্তত 100 ঘন্টা কথা বলেছি। বিভিন্ন ঢাকা তো বটেই, ঢাকার বাইরে যে সমস্ত বাংলা ভাষাভাষী আছেন, আবৃত্তি নিয়ে কাজ করেন, কবি এবং সংস্কৃতি কর্মী, কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় যারা রয়েছেন আবৃত্তি নিয়ে কাজ করেছেন, তাদেরকে নিয়ে আমরা কথা বলেছি। মনে হতে পারে যে আমি আবৃত্তি নিয়ে যদি কথা বলি যে বিশাল পণ্ডিত মানুষ, আমি তা নই। আমি একেবারেই সাধারণ কথা বলি যে কিভাবে আবৃত্তির সাথে কবিতা কিভাবে পার্থক্য, পাঠ থেকে আবৃত্তি কিভাবে পার্থক্য নিরূপিত হয়, কিভাবে আবৃত্তি শিল্প হয়ে ওঠে, এবং আবৃত্তি শিল্পী বা সংস্কৃতি কর্মী অথবা যে কোনো শিল্পী, একজন ভাস্কর্য শিল্পী হোক, একজন চিত্রশিল্পী হোক, তারা কিভাবে তাদের শিল্পকর্মটিকে কিভাবে প্রেজেন্টেশন করে। অর্থাৎ আমি বলতে চাইছি যে, এবং আমি বিশ্বাস করি এই সকল শিল্পই আসলে মানুষের কল্যাণের জন্য হয়। এবং সৃষ্টির প্রথম থেকে যখন শিল্প সৃষ্টি হয়েছে এবং এই শিল্পটি মানুষের প্রায়োগিকভাবে দরকার হয়, যখন আমরা সমাজ গঠনের প্রথম থেকে আসলে আমরা যদি এই প্রিমিটিভ সোসাইটি আমরা ইতিহাস পড়ি, তাহলে আমরা আসলে জানতে পারবো যে কিভাবে আসলে এই বিষয়গুলো মানুষের জীবনের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আর আবৃত্তির যে বিশেষ কথাটি আমি বলতে চাই সেটি এমন যে, একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ব্রহ্মা মহাভারতের লেখার জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বা ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব, তুমি মহাভারতের শ্লোক সমূহ তুমি লিখে ফেলো, গ্রন্থিত করো। ব্যাসদেব বললেন যে এত বড় মহাগ্রন্থ কিভাবে এটা গ্রন্থিত করা সম্ভব। ব্রহ্মা বললেন যে তুমি গণেশের কাছে যাও, গণেশ দ্রুত লিখতে পারতেন। তার কথিত এমন যে গণেশ উল্কা বেগে লিখতে পারতেন। তো গণেশের কাছে গেল ব্যাসদেব যে তুমি, আমি এটা লিখবো, আমি বলবো তুমি লিখবা। তো গণেশ বলে যে ঠিক আছে, তুমি লিখবা, আমি লিখবো, কিন্তু তুমি থেমে থাকতে পারবে না, তোমাকে অনর্গল বলে যেতে হবে। ব্যাসদেব বললেন যে এই ছত্র একেবারেই তো বলা সম্ভব নয়। উনি বললেন যে ঠিক আছে, তবে একটি শর্তটি হচ্ছে যে তুমি, আমি যখন বলবো ওই ছত্র তুমি না বুঝে লিখতে পারবে না, তোমাকে বুঝে লিখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই বুঝে এইটুকু আপনারা মনে রাখুন। তার আগে আমি আমার একটু সৌজন্যতামূলকভাবে এই কবিতা দেলোয়ার এবং আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদেরকে একটু আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আরেকটি কারণে আমি ধন্যবাদ জানাতে চাই, সেটি হচ্ছে এই যে আমরা আসলে স্রোতে তো আসলে গা ভাসিয়ে দিয়ে আমরা ভাটির গান বেয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু উজান বাইতে যাওয়ার যে কাজটি আপনারা সবাই জানেন, আমি সেগুলো উল্লেখ করছি না। আমরা এই সময়ের বিশেষত এই এত বছর ধরে যেভাবে আমাদের সংস্কৃতির যে উল্টো বৈঠায় যে চলছিল, সেখান থেকে বেরিয়ে এসে সেই মানে স্বাভাবিক বা অস্বাভাবিক স্রোতের বিরুদ্ধে কবিতা দেলোয়ার দাঁড়িয়েছিলেন।
তার জন্য কবিতা দেলোয়ারকে আরেকবার ধন্যবাদ। প্রধান বিষয় হচ্ছে যে আমরা কবিতায় যাব, আবৃত্তিতে যাব। এখানে আপনারা তাকে চেনেন, সিলিকা কণা। তার সাথে আমার কবিতা দেলোয়ারই পরিচয় করে দিয়েছেন 4-5 দিন আগে। আমাদের অনেক ধরনের প্রোগ্রাম ছিল, আমরা একটা ডুয়েটও করব, কিন্তু সেটি আর করব না। কারণ হচ্ছে যে দেলোয়ার আমাকে একটু বাধা দিয়েছেন, আমার যে সময় নির্ধারণ করা ছিল সেটি থেকে আমাকে কাটতে হয়েছে। তারপরেও আপনারা আবৃত্তি অবশ্যই শুনবেন। তো আমি যেটি বলতে চাইছি যে এই বুঝিয়ে তা আসলে না বুঝলে আসলে আবৃত্তি হয় না। আপনারা বুঝতেই পারছেন যে আমি আবৃত্তি নিয়ে 100 ঘন্টা কথা বলেছি এবং 50টি শিরোনামে। হয়তো আপনাদের মনে হতে পারে যে আবৃত্তি নিয়ে 50টি শিরোনাম কি হতে পারে, আমি তো পড়লেই তো হয়ে গেল। আসলে যে বিষয়টি তা নয়, সেটি কিন্তু আমরা 100 ঘন্টা বা 100 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করেছি। এবং সেটি আমার মতো এমন ক্ষুদ্র মানুষ যে এই প্রস্তাবটা তুলেছে তা নয়, এবং বিখ্যাত মানুষের সামনেই আমি এই কথাগুলো শেয়ার করেছি। এবং সবাই যে এই বিষয়গুলো যে আবৃত্তিতে প্রয়োজন আছে সেটি সবাই স্বীকার করেছেন। আপনি জয়ন্ত চট্টোপাধ্যায় আমাদের কাছে, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাষ্য বন্দ্যোপাধ্যায়, রূপা চক্রবর্তী, লালিয়া আহমেদ, এইখান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমন্দ্র সেনগুপ্ত, পিনাকমণি দেব, শিলিগুড়ির অমিতাভ লাল কালজিলাল, তো এমন, এবং আবৃত্তি শিল্পী তো বটে। তো আমরা প্রথমেই আমার এই গুরুগম্ভীর কথায় আপনার হয়তো একটু যদি বিরক্ত হয়ে যান, সেটি সরানোর জন্যে আমি প্রথমে একটি কবিতা শুনে আসি সিলিকা কণার কাছে। সিলিকা কণা। আমি কখনোই এখানে আমার পরিবারের পরিচয়ে পরিচিত হতে চাইনি, কিন্তু আমার বোন খুব ছোটবেলা থেকেই আমার সাথে কবিতা নিয়ে সম্পৃক্ত। এতদিন যাবত যত আবৃত্তি করেছি সব কিছুতেই ও সবসময় অনেক উৎসাহ যোগাত। আমাকে বাংলাদেশ থেকে শাড়ি পাঠাতো। এই শাড়িটি যেটি আজকে পরে আছি সেটিও ওর দেয়া, ওর শেষ উপহার। তো ও প্রকৃতিকে খুব ভালোবাসত। একজন কবি, লেখিকা, সম্পাদিকা, শিল্পী, আবৃত্তিকার। ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে আমরা শুরু করছি। This dark, gloomy of southern rain came like secret footsteps, quiet like sleepy, silent night. You were here to avoid everyone's gaze. বৃক্ষেরা ভেজুক বৃষ্টিতে, ঝুম বৃষ্টি নামক অজর ধারায়, ভেজুক পিপাসার্ত পাতা আর ফুলকুড়ির দল। দুরন্ত মাঠে বৃষ্টির দস্যিপালা দেখতে দেখতে চোখ ঝাপসা হোক। ভেজা পাখি পাতার আড়াল থেকে, গাছের ফোকর থেকে বৃষ্টি ঝরা দেখুন। কাঠঠোকরা গাছের বাকলে ঠোকাঠুকি বন্ধ হোক আপাতত।
কাঠবিড়ালি বৃষ্টি দেখানো ছবি আর ওরা ভাঙুক না হয় কিছুক্ষণ। ও বাড়ির কুকুর ছানাটার বৃষ্টি দুপুর কাটুক ল্যাজ ঘুরিয়ে, উঠোনের জমা জলে শিশুদের কাগজ নৌকা ভাসুক, হাসিদের জল গেলে হরিণ শিশুর ছোটাছুটি চলুক বাদল দিনে। আমার আজকের রোপিত বারান্দার চারা গাছে বৃষ্টি তার জল ছিটায়। বড্ড গাইতে ইচ্ছে করছে রবীন্দ্রনাথ, ছোটবেলায় যেমন গাইতাম। জামের বনে ধানের খেতে আপন মনে আপনি মেতে নেচে নেচে হলো সারা। সোনা রঙের মখমলে হেরা কাননে বৃষ্টিরা শিখুক বৃষ্টির ভাষা। ঝুম বৃষ্টি নামুক সেখানে, তপ্ত মাটি হোক শীতল। সরু খালি বৃষ্টি জল জমা, নদী জলে সবুজ ছায়া নাম। ট্রেনের বুকে নতুন শিশুর মুখে বৃষ্টি দানার আলো খেলুক। বৃক্ষেরা ভিজুক বৃষ্টিতে, বৃক্ষেরা ভিজুক বৃষ্টিতে। ধন্যবাদ সেলিকা কণা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কবিতার যে প্রকৃতির যে একটা বর্ণনা এই কবিতার ভিতরে ফুটে উঠেছে। আরেকটি জিনিস ফুটে উঠেছে, যে জিনিসটি এখানে কানেক্ট করা দরকার, সেটি হচ্ছে সেলিকা কণার বোনের এই লেখা, এবং তিনি তার বোন প্রয়াত হয়েছেন। তো এই প্রয়াত হওয়ার জন্যে যে আবেগের কাজ আসে, যেটি আবেগটিতে আবেগ শব্দটা প্রতিনিয়তই আসে, যেটা আনতে হয় সেটা স্বরের ভিতরে। স্বর ছাড়া আসলে আবৃত্তিকারের কাছে আর কিন্তু আর কিছু নেই। আমরা যখন মনোবিজ্ঞানের ভাষায় আবেগের একটা, যারা প্রাথমিকভাবে ইন্ট্রোডাকশন টু সাইকোলজি এই বইটি তাদেরকে পড়তেই হয়, এখানে একটি চ্যাপ্টার আছে ইমোশন। তো এই ইমোশনটার কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কাজেই এখানে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগটা খুব কমই থাকে, যেহেতু এটা পুরোপুরিভাবে বিজ্ঞান সত্যনিষ্ঠ। আবৃত্তিতে আমরা আবৃত্তি করি আসলে কবির কবিতা করি। কবি যেভাবে দেখেন আমরা আসলে সেভাবে দেখি না। অর্থাৎ এটা বলতে চাইছি যে কবি একটু ভিন্নভাবে দেখেন। কবি হন সত্যনিষ্ঠ, কবি হন ক্রান্তিদষ্টি, এবং কবি হন সাহসী উচ্চারক। কবি যখন একটা কিছু দেখেন, তিনি কবিতা ভেতর দিয়ে তিনি প্রকাশ করেন, এবং তার পেছনে কি আছে, 100টি বল্লম আছে নাকি 100টি গোলা বারুদ আছে, কবি এটা কখনো দেখেন না। তাই কাজেই আমার দেখার দৃষ্টি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে যা দেখি, কবি একটু ভিন্নভাবে দেখেন। আমরা সাধারণত যদি আমার ঘরের দক্ষিণের জানালা দিয়ে যদি আমরা জানালাটা খুলি, হয়তো পাশে একটি পেয়ারা গাছ দেখবো, পেয়ারা গাছে একটি চড়ুই পাখি দেখবো। এটি হলো আমাদের সাধারণ লোকদের দেখা। কিন্তু কবি দেখেন আরো দূরে, ওই পেয়ারা গাছের ডাল ভেদ করে যে আকাশটা আছে, ওই আকাশটার রং কি, সেই আকাশটার রংটি, আকাশটি কাছে নাকি আকাশ হাসছে, এই অনুভূতিও আসলে কবির ভিতরে জন্মে, যেটা আমাদের সাধারণ মানুষের ভিতরে জন্মে না। একইভাবে আবৃত্তি শিল্পীকেও ঠিক সেরকম সাহসী হতে হয়। ওই সাহসী উচ্চারণগুলো করতে তার কবির মনোভাব নিয়ে, এ কবি যা বুঝেছেন, কবির বোধটাকে নিজের মস্তিষ্কে নিয়ে এসে তারপর তিনি স্বরের মাধ্যমে সেটি প্রখ্যাপন করেন, যাতে করে দর্শক শ্রোতা কবিতা পড়লে যেমন অনুভূতি পায়, আবৃত্তি শুনলে একটু বাড়তি অনুভূতি পায়। এই বাড়তি অনুভূতিটা আপনি বলতে পারেন যে এটি একটি শিল্প। তার মানে কিন্তু আমি একথা বলছি না যে কবিতা শিল্প নয়, কবিতাও শিল্প। আর ওই কবিতা যখন একজন আবৃত্তি শিল্পী যখন আবৃত্তি করছেন, সেখানে আরো বাড়তি মাত্রার
যোগ হচ্ছে, এবং এই বাড়তি মাত্রাটি জনগণের ভিতরে বা বেশিরভাগ শ্রোতা দর্শকের ভিতরে চলে যায়, তাদের মস্তিষ্কে মানে সংযোগ ঘটিয়ে ফেলে। তো এইখানে হচ্ছে আবৃত্তি এবং পাঠের ভিতরে যে পার্থক্য, আমি এই কথাগুলো আরো অনেকভাবে বলতে পারি, যেগুলো বলেছি আজকে সময়ের সংক্ষিপ্ততার জন্য সেটি আর বলা যাচ্ছে না, বলতে পারছি না। তো যদি কখনো আবার সুযোগ হয়, আমি আবৃত্তির একদম সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো, এবং এই আলোচনাটা আসলে ঘন্টার পর ঘন্টা চলতে পারে, এবং যারা সত্যিকার অর্থেই আবৃত্তি অনুরাগী, আবৃত্তি শিল্পী, তারা আমার মনে হয় যে এই কথাগুলো তারা শুনতে তাদের ভালোই লাগবে। আমরা অনেক সময় মনে করে থাকি যে একটা ভালো সুন্দর একটি জামদানি শাড়ি অথবা চুড়িদার পাঞ্জাবি পায়জামা পরে গিয়ে একটা গলা, ভাই ভালো আছেন, এই যে গলা একটু কৃত্রিম করে আমরা যদি আবৃত্তি করি তাহলেই যেন হবে। এটা কিন্তু হয়ও বটে, এমন আমাদের ভিতরে আমরা দেখেছি যে এমন স্বরের আবৃত্তির জন্য মানুষ আসলে হাততালি চায়। এই হাততালি আসলে আবৃত্তি নয়, এর সাথে আমাদের দরকার হচ্ছে যে আসলে শিল্পবোধ, এবং এই শিল্পবোধটি দরকার হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমরা আজকে যা করছি, আমরা আগামীকাল সকালটা আমাদের আরো ভালো যাবে, এবং তারপর আমাদের সন্তানদের, আমাদের প্রজন্মের সবাই যেন ভালো থাকে। এই যে পথ, এই পথে চলার পথে প্রতিটা স্টেপে, প্রতিটি পদক্ষেপই আসলে শিল্পের অংশ। আমরা আরেকটি কবিতা শুনে আসি, চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলে, কি নির্মল নীল আকাশ, কি অসহ্য সন্ধ্যা, যেন নীল কণ্ঠে অবাধ উন্মাত্ত গান, দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশার টমেটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকি। তুমি কাছে এনে একটু বসে, তারপরে গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তার দেখতে গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি, আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না, গরুগুলো এক মনে ঘাস শিখছে। তুমি কি কখনো ভেবেছিলে এই নদীর ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের জীবনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখন কি ভেবেছিলে কালা ছিলকাই নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি, কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লাগছিল তোমার সিঞ্চল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, এই কবিতাটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, এটি একটি প্রকৃতি বর্ণনা। এর ভিতরে নন্দন তত্ত্ব এসেছে, কবি বুদ্ধদেব বসু যে চিল্কা হচ্ছে একটি হ্রদের নাম। সকালবেলায় চিল্কায় ওই হ্রদে গিয়ে কবির যে অনুভূতি এবং সেটি এই কবিতায় ফুটে উঠেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে সিলিকা কণা
সেই অনুভূতি, কবির যে অনুভূতি সেটি তুলতে সক্ষম হয়েছেন। যাই হোক, আমাকে আবার একটু তাড়া দিয়ে গেল তারা শেষ করার জন্য। আমার 30 মিনিট সময় ছিল, আমি 20 মিনিটে শেষ করবো, আসলেই তাই করবো। আমি স্টপ ওয়াচ এখানে মানে ফিট করেছি। যাই হোক, তো আমার কাছে মনে হয় যে শিল্পটা হচ্ছে প্রেম এবং যুদ্ধ, এই দুটোর ভিতরেই আসলে শিল্প আছে। এবং জীবনের লক্ষ্যই হচ্ছে প্রেম, আর এই প্রেমকে রক্ষা করার জন্য যুদ্ধ অনিবার্য হয়ে যায়। এবং এই যুদ্ধ অনিবার্য হয়ে যায় প্রেম থাকে বলেই। এই আমাদের দেশটি যে স্বাধীন হয়েছে, এই মুক্তিযোদ্ধাদের ভিতরে যদি প্রেম না থাকতো তাহলে যুদ্ধে যেতে পারতো না। এটি হচ্ছে মূল কথা। এবং আমি এই দুটো জিনিসই বিশ্বাস করি। সেজন্য আমার একটি বই, আমি এত লিখতে পারি না, আমার বইটার নাম হল দ্রোহ ও জলের প্রণয়। অর্থাৎ আমি বোঝাতে চেষ্টা করেছি যুদ্ধ এবং প্রেম কিভাবে একসঙ্গে চলে। আসলে যুদ্ধ থেকে প্রেমকে বিচ্ছিন্ন করা যায় না, আর প্রেম থেকে যুদ্ধকে বিচ্ছিন্ন করা যায় না, একেবারেই সরল রেখায় সমান্তরালভাবে চলে। আমি একটি কবিতা পড়ি, যেহেতু কবিতার আবৃত্তির কথা বলি, আমি আর একটু বলে নেওয়া ভালো যে আমি সারা রাত আমার এক ছোট ভাই সহ আমরা টরন্টো থেকে ড্রাইভ করে এসেছি। এখানে এসে আমার সারা ঘুম হয়নি। তো যার ফলে আমার যতটুকু প্রিপারেশন ছিল সেটি আমি রবীন্দ্রনাথ করতে চেয়েছিলাম, জীবনানন্দ দাশ করতে চেয়েছিলাম। আর তাছাড়া আমি নিজেকে আবৃত্তি শিল্পী হিসেবে দাবি করি না, যেহেতু আমি আবৃত্তির সমালোচনা করি। সেই জন্য আমি যেভাবে হোক আমি পাঠ করছি আমার নিজের লেখা। এটি একটা ভালোবাসার কবিতা। কবিতাটার নাম তোমাকে দেখি। মধ্যপাড়া থেকে ধানমন্ডি অনেকটা পথ পাড়ি দিয়েছ। 28টি বর্ষা, শরৎ, হেমন্ত আর বসন্তে রঙেই রঙিন নাও শুধু তুমি। সৃষ্টির প্রথম প্রহরে যখন মানুষ ভালোবাসতে শিখেছিল, চারিদিক অন্ধকার, কলকৌশলবিহীন তাদের আচরণ, হস্তপদ সঞ্চালনের নিয়ম তারা শিখেনি। বাক তাদের অস্পষ্ট, অমার্জিত তাদের চোখ, নাক ও দাঁত, ধূসর প্রকৃতি। তখনও আমি দেখেছি তোমায়। তারপর ওরা যখন প্রস্তর খণ্ডে অগ্নি আবিষ্কার করলো, প্রথম স্ফুলিঙ্গ তোমার চোখকেই আলোকিত করেছিল। ক্রমশ ওরা আরো শানিত হতে থাকলো, হত্যা করতে শিখলো ক্ষুধায়, ভালোবাসায়, বন্যতায়, আর টিকে থাকবার অমোঘ অনিবার্যতায়। ওদের সামনে দেওয়া চকচকে বর্ষার আলোক ছটায় আমি দেখেছি তোমায়। ওরা যখন অনুসন্ধিৎসু হয়ে উঠলো, পৃথিবী সৃষ্টির কারণ খুঁজে ফেললো, অবতারণা করলো নানান তর্ক বিতর্কে। হেরাক্লিটাসের পরিবর্তন মতবাদের মধ্যে দেখেছি তোমার আবেগ, রাগ, অনুরাগ প্রকাশের ভিন্নতা। পিথাগোরাসের সংখ্যা তত্ত্ব প্রবর্তনের সাথে সাথেই গুনেছি তোমার হাতের পায়ের আঙুল, বক্র চাহনির সকল তির্যক ছটা, উষ্ণ ঘন নিঃশ্বাস বিশেষ সময়ের। জ্যামিতির সকল বিন্যাসে মেপেছি তোমার সকল কোণ, ত্রিভুজ, বিন্দু, বৃত্ত, চর, গহ্বর, কাঁটা কম্পাস আর স্ফেরোমিটারে। কোপার্নিকাস যেদিন সূর্যকে স্থির দেখল, পাশে তোমাকেও দেখেছি ঘুরে ঘুরে 365 দিন ধরে। দেখেছি তোমার চোখ, নাক, মুখমণ্ডল আর তপ্ত লৌহ বলয়ের মতো গাঢ় উজ্জ্বল সৌমকান্তি স্তঞ্জগল, মোহনীয় খণ্ডিত বৃত্ত। 180 ডিগ্রিতে তোমার শুভ্র মোলায়েম বাহু, কৌণিকভাবে গ্রীবা পৃষ্ঠদেশ আর সুঢল কুসুম মালিকা সমনিতম্ব। আবার তোমার চোখ হাজার বছর ধরে। ঈশ্বর তোমায় সৃষ্টি করেছে হয়তো ঠিকই, দেখেনি সে, দেখেনি আমার মতো করে, দেখেনি কেউই। তোমাকে দেখি কুয়াশায়, জ্যোৎস্নায়, অমাবস্যায়, মহাজাগতিক সুপরিক্রমায়, ধূমকেতু পতনের ঝলসে ওঠা আলোক ছটায়। কালিদাসের চোখে
মেঘরাশির আনাগোনায়, কবি হাফিজের মাতাল করা কাব্য বর্ণনায়, পদ্মা মেঘনা যমুনা গড়ের ছন্দময় ঢেউয়ে, চাঁদের সমান্তরাল রেখায় তোমাকে দেখি, শুধুই দেখি, দেখা অদেখা সকল বর্ণমালায়। আমাদের অনেক সময় আছে যে আমরা উচ্চারণের ব্যাপারে আসলে অনেক কথা এত কথা আসলে যে মানুষ বলা যায়, আমি জানি না, কিন্তু এই সংক্ষিপ্ত সময় হলো না, একটু মানে অসম্পূর্ণ থেকে গেল, যে অসম্পৃক্ত দ্রবণের মতো। আমরা আরেকটা কবিতার কাছ থেকে শুনবো, এটি আঞ্চলিক ভাষায়, যে আঞ্চলিক ভাষার কবিতাও কিভাবে প্রক্ষেপণ হয়। তারপরে আমি একটা দ্রোহের কবিতা করে আমরা অনুষ্ঠান শেষ করবো। বিব্রত কর, বিব্রত বোধ করছি। আমি খুবই দুঃখিত, খুবই সরি, আমার একটু লম্বা হয়ে গেছে। আমি আরো মনে করতে 2.5 মিনিট লাগবে। আচ্ছা, শিওর, করে ফেলেন। আমি কবিতাটা লিখেছিলাম 2021 সালে, করোনার পর। আজকের কবিতা, আজকের আবৃত্তি। ফুল পাখি লতাপাতা লিখেছে কবিতা অনেক, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ এখন দরকার নেই। মরালি গ্রীবার কোমরের কোমল রেখায় নিতম্ব বক্র বাঁকের বর্ণনা করেছ অগণিত। আর নয়, এবার ইস্পাত দৃঢ় কলম তৈরি করো, প্রকোষ্ঠে ভরে নাও কালনাগিনীর বিষ। শান্তিনিকেতনে ভঙ্গিতে লেলাফেলা কণ্ঠে আবৃত্তি করেছ অবিরাম। চুড়িদার পাঞ্জাবি বাহারি জামদানি, কখনো ললিত কখনো কৃত্রিম ভুলভাল ছুড়ে দিয়েছ শব্দ বাক্য আনাড়ি প্রক্ষেপণে। মস্তিষ্ক শানিত করো এখন, চৈত্রের শক্ত ঠেলার মতো শব্দ বাক্যে রচিত হোক এবারের কবিতা। ছত্র ছত্র লেখো, সেটে দাও তা সেক্রেটারিয়েটের দেয়ালে, নির্লজ্জ মন্ত্রীর কক্ষে, কুৎসিত ওই মূর্খ নেতার বাড়ির সামনে, গণভবন বঙ্গভবন সবখানে। ইটের বদলে ঝামা, লোহার বদলে বাঁশ, পিপির বদলে পলিথিন দিয়ে আক্রমণ। চৌর্য বৃত্তির বেগম পাড়ায় ফেস্টুনে ফেস্টুনে ভরে দাও একটি শক্ত কঠিন কবিতা ছত্র। লিখে ফেলো সব দুর্নীতির ইতিহাস, কথা বলার অধিকার বঞ্চনার, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ইতিহাস। শিল্পকলা থেকে সংসদ ভবন, 15 মিনিটের পথ, 3 ঘন্টায় যাবার ইতিহাস লিখে ফেলো ঘুষখোর পুলিশ আর পেট মোটা দুর্নীতিবাজ আমলার রোজনামচা আর বিশাল সম্পদের ইতিহাস। চামচাবাদ সাংস্কৃতিক নেতা, মোসাহেব আবৃত্তি ব্যবসায়ী, নির্বোধ প্রক্ষেপণের সকল কথা লিখে ফেলো ব্যাকরণের বিশদ নিয়ম ভেঙে ভেঙে। মধুপুরের পরিমাটির লাল রঙে লেখো নির্লজ্জ সত্য কথন। এবার আবার নতুন আবৃত্তি করো, আকাশ কাঁপানো কণ্ঠে কপালে লাল ফিতে বেঁধে কণ্ঠ বিষ নিক্ষেপ করো। জনতার রক্তে ফেনগিরি তাল জাগিয়ে শাসকের শোষকের দুর্ভিত্র প্রাচীর ভাঙার মন্ত্রবাণ শিখিয়ে দাও। বালুর অট্টালিকার মতো ধসে পড়ুক সব মিথ্যে আর নির্লজ্জ অহমিকা আবৃত্তি প্রক্ষেপণের প্রতিটি শব্দে। প্রজন্মের ঋণ শোধিতে, নতুন আলোর পথ দেখাতে কণ্ঠবদ্ধ করো কণ্ঠবাদ। উষা জাগরণের আগেই প্রথম কবিতা, প্রথম আবৃত্তি। ধন্যবাদ। আমাদের এই আংশিক পরিবেশ, অসম্পূর্ণ পরিবেশের